প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নোয়াখালী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত 2020-21 শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের সঙ্গে আজ আমার প্রথম ক্লাস। আমি মোসাম্মদ ফাতেমা ইয়াসমিন, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ নোয়াখালীতে কর্মরত আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে আমাদের প্রাতিষ্ঠানিক যে শিক্ষা কার্যক্রম সেটি বেশ দীর্ঘকাল ব্যাপী বন্ধ আছে। আশা করি খুব শীঘ্রই আমরা প্রতিষ্ঠানমুখী হতে পারব। তারপরেও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপাতত আমরা অনলাইনে আমাদের শ্রেণী কার্যক্রম এগিয়ে নিচ্ছি। এর ধারাবাহিকতায় আজ আমার প্রথম ক্লাস। আমি তোমাদেরকে বাংলা সাহিত্য বিষয়ে আলোচনা করব, গদ্য এবং পদ্য। আমার আজকের নির্ধারিত বিষয় গদ্য অংশ। গদ্য অংশের আজকে আমি অপরিচিতা বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা জানি যে অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গ্রন্থ রচনা। একটি ছোট গল্প হিসেবেই পরিচিত। আশা রাখি ইতিমধ্যে তোমরা বিষয়টি পড়েছ। আমরা পরপর অপরিচিতা ছোট গল্প হলেও গল্পটি বেশ অনেক বড় হওয়ার কারণে আমরা দুটো ক্লাসে এই বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অপরিচিত ছোট গল্পটি পড়ার আগে আমি অপরিচিতার লেখক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তোমাদের সঙ্গে কিছু বিষয় আলোচনা করতে চাই। আমরা একটি বিষয় জানি যে কোনো গ্রন্থের বিষয়বস্তু আলোচনার পূর্বে গ্রন্থটির লেখক, সমসাময়িক কাল, পরিচিতি এবং বিষয়বস্তু নিয়ে আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকে আমি তোমাদেরকে, আমরা সকলেই কিন্তু কম বেশি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানি, তারপরেও আমি যেহেতু আমাদের পাঠ্য বিষয় হিসেবে অন্তর্ভুক্ত আছে, তো সেই কারণে আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে দু একটি বিষয়ে কথা বলতে চাই। আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে 7 মে, বাংলা 1268 বঙ্গাব্দে 25 বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন এবং তিনি ছিলেন বাবা মায়ের সর্বকনিষ্ঠ সন্তান। পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি বিষয় জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের জন্য সুদূর বিলেত পর্যন্ত তিনি গমন করেছিলেন, কিন্তু পাঠ সমাপ্ত না করেই ফিরে এসেছেন। বিশ্বব্যাপী বিশ্বকবি হিসেবে পরিচিত এই রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা পুরোপুরি গ্রহণ না করলেও আমরা দেখেছি যে বাংলা সাহিত্যের প্রত্যেকটি বিষয় তিনি তার যে প্রতিভা, সেই প্রতিভা স্বাক্ষর রেখেছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রাচীন যুগ থেকেই কিন্তু
বাংলা সাহিত্য চর্চা, বাংলা সাহিত্য লেখা হয়ে আসছে, কিন্তু আধুনিক যুগে এসে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে কিন্তু প্রথম বাংলা ছোট গল্পের উদ্ভব হয়েছিল। তো ছোট গল্প সম্পর্কে আমি পরে আলোচনা করব। আমি আরেকটি বিষয় আমি বলেছি, সেটি হচ্ছে যে বিশ্বকবি হিসেবে পরিচিতি লাভ করেছেন, এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু এই বিশ্বকবি এই বিশেষণে ভূষিত করেছেন একজন রোমান ক্যাথলিক, এবং তার নাম হচ্ছে ব্রহ্মবাদক উপাধ্যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি বিষয় আমি বলতে চাই, সেটি হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছোট গল্পের জনক হিসেবে পরিচিত, যে কথাটি বললাম, এবং তার প্রথম ছোট গল্প হচ্ছে ভিখারিণী, যেটি তিনি রচনা করেছিলেন 1284 সালে, এবং মাত্র 16 বছর বয়সে তিনি এই ছোট গল্পটি রচনা করেছেন। এবং তার অসংখ্য গল্প আছে। এই অসংখ্য গল্প থাকলেও কিন্তু আমরা বলছি যে বাংলা সাহিত্যের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুর 119টি ছোট গল্প তিনি রচনা করেছেন, এবং এই গল্পগুলো তিনি অখণ্ড যে গল্পগুচ্ছ আছে, সেই গল্পগুচ্ছ, সে গল্পস্বল্প এবং লিপিকা, এই 4টি গ্রন্থের মধ্য দিয়ে তার যে 119টি যে সর্বমোট ছোট গল্প আছে, সেই ছোট গল্পগুলো তিনি প্রকাশিত হয়েছে। প্রথম ছোট গল্পের কথা বললাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়টা আমাদের আসলে মনে রাখা দরকার। সেটি হচ্ছে যে কোনো লেখক সম্পর্কে জানতে গেলে, বা হচ্ছে আমরা যেহেতু তোমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে অধ্যয়ন করছো, তোমাদের যে সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে, তোমাদেরকে যে সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে গেলে প্রত্যেক লেখক তার যে লেখার বিষয়বস্তু এবং যে পাঠ্য বিষয় হিসেবে যে গ্রন্থগুলো অন্তর্ভুক্ত হয়েছে, সেগুলোর আসলে খুঁটিনাটি বিষয়গুলো আত্মস্থ করা প্রয়োজন। এগুলো শুধুমাত্র সৃজনশীল প্রশ্ন হিসেবে নয়, জানার জন্য, জ্ঞান আহরণের জন্য, এবং পরবর্তী সময়ে তোমরা যে বিভিন্ন জায়গায় যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, সেখানেও কিন্তু এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। কাজেই শুরু থেকে যদি এই বিষয়গুলো সম্পর্কে, ছোট ছোট বিষয়গুলো সম্পর্কে আমরা যদি আলোচনা করি বা মনে রাখার চেষ্টা করি, তাহলেই কিন্তু সেই বিষয়টা হচ্ছে আমাদের কাছে সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে। তো প্রথম ছোট গল্পের রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম যে ছোট গল্প রচনা করেছিলেন, সেটির নাম বললাম যে ভিখারিণী, এবং তার সর্বশেষ ছোট গল্পের নাম হচ্ছে মুসলমানের গল্প। এবং এই ছোট গল্পগুলো 119টি যে ছোট গল্পের কথা বললাম, সেই 119টি ছোট গল্প তিনি তার 4টি গ্রন্থের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। তোমরা গল্পগুচ্ছ সম্পর্কে জানো যে গল্পগুচ্ছ কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই একটি দুটো গল্পগুচ্ছ থাকে, এবং আমরা কিন্তু অনেক ছোটোবেলা থেকেই যখন প্রাইমারি স্কুল বা হাই স্কুলে অধ্যয়ন করি, তখন থেকেই কিন্তু আমরা গল্পগুচ্ছের দু একটি গল্প সম্পর্কে বা গল্পগুচ্ছ কিন্তু আমরা পড়েছি বা তোমরা পড়েছো। আরেকটি বিষয় বলবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেটি হচ্ছে যে শুরুতেই আমি যে কথাটি বললাম যে প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতি তার হচ্ছে আগ্রহ কম থাকলেও তিনি কিন্তু বিলেতেও লেখাপড়া করতে গিয়েছিলেন, কিন্তু পড়াশোনা অসমাপ্ত রেখেই তিনি কিন্তু ফিরে এসেছিলেন। তারপরেও তিনি যে কাজটি করে গেছেন, সেটি হচ্ছে আমাদের বিশ্ব সাহিত্যের ভাণ্ডারকে, বাংলা সাহিত্যকে বিশ্ব সাহিত্যের দরবারে পৌঁছে দেওয়ার জন্য। সেটি হচ্ছে বোলপুরে তিনি হচ্ছে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন, এবং পরবর্তী সময়ে অর্থাৎ 1921 সালে যেটি হচ্ছে বিশ্বভারতী নামে, অর্থাৎ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নামে পরিচিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি বিষয় তোমাদেরকে আমি বলতে চাই, সেটি হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর যে বিভিন্ন উপন্যাসগুলো যে রচনা করেছেন, সেই উপন্যাসগুলোর কথা আমি বিস্তারিত না বলে আমি একটি কথা বলতে চাই তোমাদেরকে, সেটি মনে রাখার জন্য। সেটি হচ্ছে তার নষ্টনীড় এবং চতুরঙ্গ উপন্যাস দুটি। তো নষ্টনীড় উপন্যাসটার বৈশিষ্ট্য হচ্ছে যে এটিকে বলা হয় উপন্যাসধর্মী ছোট গল্প, এবং চতুরঙ্গ যে উপন্যাসটি আছে সেটিকে বলা হয়েছে ছোট গল্পধর্মী উপন্যাস। তাহলে এই বিষয়টা আমাদের একটু মনে রাখতে হবে। সেটি হচ্ছে যে নষ্টনীড় উপন্যাসধর্মী ছোট গল্প এবং চতুরঙ্গ হচ্ছে ছোট গল্পধর্মী উপন্যাস। অর্থাৎ উপন্যাসধর্মী ছোট গল্প মানে হচ্ছে উপন্যাসের যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু এই তার যে নষ্টনীড়ের কথা বললাম, সেটা হচ্ছে ছোট গল্প হিসেবে পরিচিত, কিন্তু সেটার মধ্যে যে উপন্যাসের গুণাবলী, সেই উপন্যাসের গুণাবলীগুলো বিদ্যমান। আর
চতুরঙ্গ হচ্ছে তার ছোট গল্পধর্মী উপন্যাস। আরেকটি বিষয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ বলতে চাই, সেটি হচ্ছে শুধুমাত্র নাটক, উপন্যাস, ছোট গল্প, গান বা হচ্ছে ভ্রমণ কাহিনীমূলক রচনাতেই তিনি কিন্তু সীমাবদ্ধ থাকেননি। তার হচ্ছে আরেকটি বিষয়ের কথা, সেটি হচ্ছে শব্দতত্ত্ব তার নামে তার একটি গ্রন্থ আছে, যেটি হচ্ছে ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থ। অর্থাৎ ধ্বনিতত্ত্বেও কিন্তু আমাদের এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু পারদর্শী ছিলেন। তার শব্দতত্ত্ব নামে যে গ্রন্থটি, সেটি ধ্বনিবিজ্ঞান বিষয়ক যে গ্রন্থ, সেটি 1909 সালে প্রকাশিত হয়েছিল। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে প্রত্যেক লেখকেরই কিন্তু কিছু কোনো না কোনো একটা ছদ্মনাম থাকে, তোমরাও জানো, তারপরেও আমি বলছি তোমাদের মনে রাখার সুবিধার্থে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ। ভানু সিংহ নামেই তিনি হচ্ছে, এই ছদ্মনামেই তিনি লেখালেখি করেছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতে যে কথাটা বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বিলেতে পড়াশোনা করতে গিয়েছিলেন, কিন্তু অসমাপ্ত রেখেই ফিরে এসেছেন। এবং যেহেতু তাদের পরিবার ছিল জমিদারি প্রথা, যেহেতু তাদের পরিবারে প্রচলিত ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরকে হচ্ছে এই কাজ করতে হয়েছে। যেমন হচ্ছে তিনি এই পূর্ববঙ্গে এসেছিলেন জমিদারি তদারকি করার জন্য, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তিনি এই জমিদারি তদারকি করতে এসে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু নিজেই বলেছেন যে হচ্ছে আমার জীবনের একটা অপরিহার্য সময়, একটা অনেক বড় একটা সময়, যেটা হচ্ছে আমি পূর্ববঙ্গে কাটিয়েছি। এবং সোনারতরী, চিত্রা, খনিকা, এই ধরনের যে এই কবিতা গ্রন্থগুলো যে আছে, কাব্যগ্রন্থগুলো যে আছে, এবং ছোট গল্প, উপন্যাস, এগুলো আমি হচ্ছে পূর্ববঙ্গে জমিদারি তদারকির সময়ে আমি এই গ্রন্থগুলো রচনা করেছি। এবং আমার জীবনের যে অচেনা বা অজানা দিকটা ছিল, যেটা হচ্ছে আমি অনেক ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছি, এবং নির্দিষ্ট গণ্ডির মধ্য দিয়ে, নির্দিষ্ট নিয়মকানুনের মধ্য দিয়ে যেহেতু আমাকে চলাফেরা করতে হয়েছে, বড় হতে হয়েছে, কিন্তু একটা সময় পর যখন আমি পূর্ববঙ্গে জমিদারি তদারকি করতে গিয়েছি, ওই সময় কিন্তু আমি কি করেছি, জীবনের সাধারণ মানুষের যে জীবনযাত্রা, সাধারণ মানুষের যে জীবন সংগ্রাম, সাধারণ মানুষের যে জীবনের যে বয়ে চলা, এই যে সেই সাধারণের সঙ্গে আমি একটি সময় কাটাতে পেরেছি। এবং এটা হচ্ছে আমার জীবনের অনেক বড় একটা পাওয়া, একটা চরম পাওয়া। এটা রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নিজেই বলেছেন। এবং তার এই যে সোনারতরী, চিত্রা বা খনিকা যে কবিতাগুলো আছে, সেই কবিতাগুলোতে তিনি যে প্রকৃতির যে অপরূপ যে রূপের যে শোভা আমরা দেখতে পাই, সেই রূপের যে বর্ণনা কিন্তু তিনি হচ্ছে এই কাব্যগ্রন্থগুলো তিনি করেছেন। এবং এই পূর্ববঙ্গে জমিদারি করতে এসে তিনি কুষ্টিয়া শিলাইদহ, তারপর সিরাজগঞ্জ শাহজাদপুর, এবং তিনি নওগাঁর যে পতিশর, এই তিনটি জায়গায় কিন্তু তিনি কী করেছেন, তিনি হচ্ছে কুঠি নির্মাণ করেছিলেন আমাদের এই রবীন্দ্রনাথ ঠাকুর, যেটা আমরা বলি যে হচ্ছে কুষ্টিয়া শিলাইদহে রবীন্দ্র কুঠি, এবং আমরা বলি যে সিরাজগঞ্জের শাহজাদপুর এবং নওগাঁর পতিশরে তিনি কিন্তু এই জমিদারি তদারকির জন্যই তিনি হচ্ছে কুঠি নির্মাণ করেছিলেন। এবং সাধারণ মানুষের সঙ্গে তিনি অনেকটা সময় অতিবাহিত করেছেন। এবং তার জীবনের যে তার লেখার যে রসদ উপকরণ, সেই উপকরণগুলো তিনি হচ্ছে এখান থেকে সংগ্রহ করেছেন। এবং সেই উপকরণ, প্রকৃতির সেই অপরূপ শোভা, সেই প্রকৃতির যে বর্ণনা, গাছ, লতা পাতা, নদী, খোলা আকাশের নিচে তিনি যে হচ্ছে নদীতে যে তিনি দিনের পর দিন বা রাতের পর রাত তিনি খোলা আকাশের নিচে তিনি প্রকৃতিকে উপভোগ করেছেন, সেই উপভোগের সেই বিষয়গুলোই যেন তিনি হচ্ছে তার লেখনীর মধ্য দিয়ে আমাদেরকে দেখিয়ে গেছেন। এবং আমরা যখন তার গ্রন্থগুলো পড়ি, তার কবিতা পড়ি, অথবা তার হচ্ছে যখন গানগুলো আমরা শুনি, অথবা তার উপন্যাস পড়ি, ছোট গল্প পড়ি, তখন সত্যি তিনি হচ্ছে একটা অপরূপ যেন রূপের মায়ায়, প্রকৃতির মায়ায় যেন আমাদেরকে সকলকেই, আমাদের মনকে যেন তিনি হচ্ছে আচ্ছন্ন করে রাখেন তার লেখার মধ্য দিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি কথা তোমাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলি, যে বিষয়টা আসলে সত্যি না জানলে অপূর্ণ থেকে যায়। সে বিষয়টা হচ্ছে যে তিনি কিন্তু একজন অনেক বিখ্যাত একজন তিনি হচ্ছে চিত্রকর ছিলেন। প্রায় 2000 তার হচ্ছে চিত্রকর্ম আছে, যেগুলো সত্যি বিশ্বের দরবারে বাংলাকে, বাংলা ভাষাভাষী মানুষকে রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্য দিয়ে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি এই চিত্রকর্মগুলো আমাদেরকে
স্মরণ করিয়ে দেয়। আর আরেকটি বিষয় তিনি বলেছেন, সেটা হচ্ছে তার নিজের আঁকা এই যে চিত্রকর্মগুলো আছে, এগুলোকে তিনি বলেছেন, এই ছবিগুলোকে তিনি বলেছেন হচ্ছে নিজের আঁকা ছবিগুলো তিনি নাম দিয়েছেন হচ্ছে শেষ বয়সে প্রিয়া। তিনি নাম দিয়েছিলেন শেষ বয়সে প্রিয়া। তার নিজের হাতে আঁকা ছবিগুলোর সম্পর্কে তিনি হচ্ছে নিজেই বলে গিয়েছেন। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেছেন, এবং আমরা অনেক ছোটবেলা থেকেই সকলেই কাছেই এই বিষয়টা পরিচিত। সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেছেন গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। এই শিক্ষার্থীবৃন্দ, আমরা এইভাবে জেনে এসেছি, কিন্তু আরেকটি বিষয় আমাদের জানার মধ্যে আরেকটি বিষয় অপূর্ণ থেকে গেছে। সেটি হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর 1910 সালে গীতাঞ্জলি কাব্য রচনা করেন, এবং 1912 সালে সেটিকে তিনি ইংরেজিতে সং অফারিংস নামে তিনি ইংরেজিতে অনুবাদ করেছিলেন, এবং এই অনুবাদে তাকে হচ্ছে টি.এস. এলিয়ট তাকে সহযোগিতা করেছিলেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে বললাম 1910 সালে তিনি গীতাঞ্জলি কাব্য রচনা করেছেন, 1912 সালে সেটিকে ইংরেজিতে অনুবাদ করেছেন, এবং 1913 সালে তিনি এশিয়া মহাদেশের মধ্যে তিনি প্রথম বাঙালি হিসেবে নোবেল পুরস্কার লাভ করেছেন। এর সঙ্গে সামান্য একটু কথা যুক্ত করে দেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেটি তোমাদেরকে সত্যি অভিভূত করবে। সেটি হচ্ছে গীতাঞ্জলি ছাড়াও কিন্তু এই দ্য সং অফারিংস গ্রন্থের যে নামে যে ইংরেজি অনুবাদ করেছিলেন, সেখানে কিন্তু খেয়া এবং নৈবেদ্য কাব্যেরও কিছু অংশ ছিল। তো যে কথাটা আমরা আসলে সকলেই না জানার মতোই থেকে গিয়েছি, সেটা হচ্ছে খেয়া এবং নৈবেদ্য যে কাব্যগ্রন্থের যে কবিতাগুলো, সেই কবিতাগুলোও কিন্তু ছিল। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে গীতাঞ্জলি কাব্যগ্রন্থে কবিতা বেশি থাকার কারণে সেটা হচ্ছে আমরা কিন্তু সবসময় জেনে এসেছি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেছেন। তাহলে আরেকটি বিষয় কিন্তু আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে জানা হয়ে গেল। আরেকটি বিষয় বলবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেটা হচ্ছে যে আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের পাঠ্য বিষয় অপরিচিতা ছোট গল্প, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অপরিচিতা ছোট গল্প। তো অপরিচিতা ছোট গল্পে যাওয়ার আগে আরেকটি কথা বলি, সেটা হচ্ছে যে ছোট গল্প কি। ছোট গল্প সম্পর্কে তোমাদেরকে যে কথাটি আমি বলবো সেটি হচ্ছে যে ছোট গল্প সম্পর্কে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার সোনাতরী কাব্যগ্রন্থের বর্ষাযাপন কবিতায় তিনি ছোট গল্প সম্পর্কে একটি বর্ণনা করেছেন। ছোট গল্প সম্পর্কে তিনি বৈশিষ্ট্য লিখেছেন, সেটি হচ্ছে কি, ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রুজল, নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘনঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। তাহলে বর্ষাযাপন কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের বৈশিষ্ট্য সম্পর্কে কি বললেন? তিনি বললেন যে ছোট প্রাণ, ছোট ব্যথা, মানে প্রাণ ছোট, ব্যথাও ছোট, খুব ছোট্ট ছোট্ট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল। সেই কথাগুলো হচ্ছে খুবই সহজ এবং সরল, কিন্তু তার গভীরতা অনেক বেশি। সেখানে হয়তোবা মানুষের দু চারটি অশ্রু জল থাকবে, সেখানে হচ্ছে কি থাকবে, অনেক বিস্তারিত বর্ণনা থাকবে না, অনেক বেশি আড়ম্বরপূর্ণ ঘটনা থাকবে না, কিন্তু কোনো উপদেশ থাকবে না, কোনো হচ্ছে সেখানে সংকেত থাকবে না, কিছুই থাকবে না। কিন্তু কি হবে, সেই ছোট গল্পগুলো পড়ে সেই ছোট গল্প শেষ করার পর মনে হবে যে কি যেন একটা অতৃপ্তি থেকে গেল। অর্থাৎ ছোট গল্প সম্পর্কে তিনি কিন্তু বলেছেন যে ছোট গল্প পড়ার পর পাঠকের মনে হবে যেন গল্পটাকে এভাবে শেষ না করে আরও একটু বড় করা যেত, আরও একটু বিস্তারিত করা যেত, অথবা আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে যে পাঠক ইচ্ছা মতো কিন্তু সেই গল্পটিকে তার নিজের মনের মতো করে সাজিয়ে নিয়ে সেটাকে হচ্ছে শেষ করতে পারবে। আবার ছোট গল্প সম্পর্কে অনেক লেখক কিন্তু কি বলেছেন যে
ছোট গল্প হচ্ছে এমন একটি বিষয় যেখানে হচ্ছে অল্প সময় থাকবে, অল্প সময় ধরে সেই গল্পটি পড়েই শেষ করা যাবে, বা অল্প সময়ে ছোট্ট একটি সময় লিখেই শেষ করা যাবে। হ্যাঁ ঠিক আছে, ছোট গল্প আকারে ছোট হলেও কিন্তু সেটি হচ্ছে প্রকারান্তরে সেটি আসলে ছোট নয়। ছোট গল্প হলেই যে সেটি শুধুমাত্র ছোট গল্প হবে তা কিন্তু নয়। আবার কিন্তু আরেকটি বিষয় আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেটি হচ্ছে সব গল্পকেই কিন্তু ছোট গল্প বলা যাবে না। আবার আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে সব ছোট গল্প কিন্তু আবার গল্প। তাহলে কি হলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছোট গল্প তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের এই বৈশিষ্ট্যের মধ্যে দিয়েই কিন্তু আমরা কিন্তু বলছি যে ছোট গল্প সেটি আকারে ছোট হোক, সেটি হচ্ছে সাধারণ ঘটনাবলী নিয়ে হোক, সেটি হচ্ছে 2-4 জন মানুষের কথা, জীবনের কথা নিয়ে হোক, কিন্তু তার হচ্ছে গভীরতা থাকবে। এবং সেটি কি হবে, সেটি শেষ করার পর পাঠকের ইচ্ছা হবে যে আরও কিছু জানার, আরও কিছু বোঝার, বা হচ্ছে সেখানে হচ্ছে আরও কিছু নতুন করে সংযোজন করার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমরা কোন কোন বিষয়ে আলোচনা করলাম? আমরা কিন্তু আজকে আলোচনা করলাম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, তার হচ্ছে পিতামাতা সম্পর্কে, তিনি হচ্ছে বিশ্বকবি হিসেবে তাকে আখ্যায়িত কে করেছিলেন। তারপর হচ্ছে আমরা তার প্রথম ছোট গল্প, তার শেষ ছোট গল্প, তিনি হচ্ছে নোবেল পুরস্কার, কী জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেছিলেন, এবং তিনি হচ্ছে ছোট গল্প হিসেবে ছোট গল্পের কী বৈশিষ্ট্য তিনি হচ্ছে দিয়ে ছোট গল্পের বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে তিনি কোন বিষয়টিকে নিয়ে এসেছেন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এই পর্যন্তই থাকব। আগামী ক্লাসে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অপরিচিতা নিয়ে ফিরে আসব। তো সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফিজ।